নমো নমঃ। আজকে দেখুন, আমরা একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করতে করবো আর কি। সেই টপিকটা হচ্ছে, আপনারা হয়তো যারা এমএ করেছেন আগে তারা পড়েছেন যে যেমন হচ্ছে যে কাব্যপ্রকাশ গ্রন্থ পড়েছেন, মম্মটকৃত কাব্যপ্রকাশ, বা গ্র্যাজুয়েশনে পড়তে হয়েছে অনেককে যে আপনার সাহিত্য দর্পণ, বিশ্বনাথ কবিরাজের লিখিত। তো এটার উপরেও মানে কি বলবো, এইগুলোরই মিশ্রণ আর কি, ঘুরিয়ে ফিরিয়ে। কিন্তু এখানে একটা নতুন নতুন টপিক আমাদের দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আপনার এস্টেটের কিন্তু অন্তর্গত। আচ্ছা, একটু বলবেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, তাহলে শুরু করছি। স্ক্রিন দেখা যায়নি? আচ্ছা আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, এবার দেখুন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন, এটির নাম হচ্ছে কাব্য দীপিকা। ঠিক আছে। এবার এটার যে রচয়িতা তিনি হলেন শ্রী চন্দ্রকান্তিও বলা হয়, আবার কান্তি চন্দ্রও বলা হয়, এটা মতভেদ রয়েছে। তবে এখন যেহেতু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যেরকম দেওয়া আছে সেরকম ভাবে পড়বো, শ্রী কান্তিচন্দ্র ভট্টাচার্য। তার প্রথম প্রশ্ন কিন্তু আপনার এটা থেকেই দেবে যে এর লেখক কে। ঠিক আছে। আচ্ছা, এবার ধরুন যে আমরা যেমন দেখেছি কাব্যপ্রকাশ গ্রন্থে বা সাহিত্য দর্পণে যে কাব্যের যে লক্ষণ, মানে একটা কাব্য রচনা হবে তার কি লক্ষণ হওয়া দরকারি, তার কাব্যের যে প্রয়োজন সেটা কি দরকার। ঠিক আছে। তো সেখানে কিন্তু এখানেও কিন্তু সেরকমই বিষয় দেওয়া রয়েছে। এবং দেখুন, এখানে প্রথমে বলা হয়েছে যে শ্রী চন্দ্রকান্ত মানে কান্তিচন্দ্র ভট্টাচার্য মহাশয় তার কাব্য দীপিকায় প্রথম শিখায় কাব্যস্বরূপ বর্ণনা করেছেন। এবং দেখুন, কাব্যস্বরূপ বর্ণনা করতে গিয়ে তিনি কিন্তু কাব্যের, হ্যাঁ বলুন, স্ক্রিনটা চলে গেল। আচ্ছা, ঠিক আছে। দেখুন, স্ক্রিনটা যদি আপ ডাউন করে, হয়তো করতে পারি নেটওয়ার্কের জন্য, কিন্তু দেখুন চলে আসবে। এখন জাস্ট মেন টপিক আমি যাইনি, জাস্ট একটু পড়াচ্ছি। দেখুন তাহলে এখানে কি বলছে যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখুন, কাব্যের যে সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে দেখুন, আচার্য দণ্ডির প্রসঙ্গ প্রথমে এসছেন যে ইষ্টার্থ ব্যবচ্ছিন্যা পদাবলী। তিনি কাব্যদর্শন গ্রন্থে কিন্তু এরকম বলেছেন। অর্থাৎ এর অর্থ কি, যে হৃদয়কে পুলকিত ও তৃপ্ত করে এমন অর্থে পূর্ণ পদ সমষ্টিকে কাব্য বলা হয়। মানে কাব্য পড়ে কি হচ্ছে, আমাদের যদি মনে পুলক জাগে বা তৃপ্ত হয়, আমরা যারা পাঠককুল রয়েছে তারা যদি আনন্দিত হন, তাহলে সেটাকেই বলছে যে কাব্য। আবার ধরুন, যদি আমরা বিশ্বনাথ কবিরাজকৃত বলি, তখন লেখা আছে যে বাক্যম রসাত্মকম কাব্যম, মানে যে বাক্য রসময় সেটাই হচ্ছে, মানে যেটা আমাদের আনন্দবর্ধক। কারণ দেখুন, আচার্য ভরতমুনি তো 8 প্রকার রসের স্বীকার করেছে। এবার হচ্ছে ধরুন, শৃঙ্গার রসাত্মক কোনো কিছু আলোচনা হচ্ছে, বীর রসাত্মক হচ্ছে, যেটা আমাদের শুনে আনন্দ হচ্ছে, করুণ রস, তাই না? দেখবেন যে আমরা যখন কোনো কিছু একটা করুণ রসের কোনো কিছু দেখছি, স্যাডনেস কাজ করছে তার মধ্যে, আমাদের চোখ থেকে জল পড়ে, কিন্তু আমরা কিন্তু আনন্দ পাচ্ছি। দেখুন, মানে আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টতেও যেন কোথাও একটা আনন্দ লুকিয়ে আছে, যে এইটা সার্থকতা লুকিয়ে রয়েছে, যে এটা দেখতে ভালো লাগছে। তো এইরকমই আর কি, যে মূলত এবার দেখুন এইখানে পিডিএফটাতে আমি অনেক কিছুই লিখেছি, বা এগুলো পড়তে হবে, পুরোটা পড়ে নেবেন। আমি জাস্ট মেন মেন যে বিষয়গুলো সেটা কিন্তু আমি বলছি। ঠিক আছে। দেখুন, প্রথমত আমি প্রসঙ্গে আসবো, যে এই যেগুলো আছে সেগুলো সহজ আকারে লেখা আছে, জাস্ট উদাহরণ দেওয়া আছে কিছু, এইগুলো জাস্ট অনুবাদ, এগুলো একটু দেখে নেবেন। মেন টপিকে যাই। সেটা হচ্ছে যে কাব্য যখন আমরা পড়তে যাব, তখন কাব্যের প্রয়োজন দরকার। এবার সেই কাব্যের প্রয়োজনটা কি, না কাব্য প্রকাশ অনুসারেই দেখুন বলা হচ্ছে, কাব্যাং যশস্য অর্থকৃতে
ব্যবহার বিদে শিবেত রক্ষতয়ে সদ্য পরনিবৃত্তয়ে কান্তা সম্মিত তয়োপদেশে চলছে। তাহলে দেখুন বলছে কাব্য রচনা করার কারণটা কি, শুধু শুধু কি কাব্য রচনা করব? সেখানে তখন বলা হচ্ছে যে না, কাব্য যে রচনা যারা করেছেন বা করবেন তারা কি অর্থে করেন না যশ অর্থে, কেউ যশ লাভের অর্থে করে, ঠিক আছে, আবার কেউ কি হচ্ছে অর্থের জন্য করে থাকেন অর্থাৎ কৃতে, আবার কেউ ব্যবহার জ্ঞানের জন্য করে থাকেন, আবার শিবিরেত রক্ষাতে কেউ কি হয় যে যে অনিষ্ট মানে হচ্ছে অশুভ শক্তিকে নাশ করার জন্য করে থাকে। তো দেখুন প্রত্যেকটা আমরা মানে ছোট করে দেখব যে প্রথমত আমরা যদি ধরো উদাহরণ ধরুন আমরা অন্য রকম দিকে মানে বর্তমান সামাজিক উদাহরণ কিছু নিই, যে ধরুন কোনো একজন ব্যক্তি সে কি করেছেন যে আহ, সে একটা জিম সেন্টার করেছে। এখন জিম জিমের মানে যারা ট্রেনার হন বা এখন ট্রেন্ড চলছে, ট্রেন্ডিং চলছে খুবই, যে জিম তিনি খুলেছেন। এবার কেউ কি করছে যে সে যশ লাভের জন্য করছে, মানে প্রথমত দেখুন প্রথমে যে কেউ কোনো কিছু ব্যবসা শুরু করেন এটাও একটা ব্যবসা কেন্দ্রিতই, এবং সে কিন্তু প্রথমে মার্কেটিং করে, এবং মার্কেটিং করতে গেলে দেখুন আগে যশ ছড়াতে হবে, শুধু শুধু কিন্তু মার্কেটিং হয় না। তাহলে সে যশ ছড়াচ্ছে, এবার তারপর কি হলো, তারপরে সে অর্থের জন্য করছে। আপনি দেখুন না কোনো খাবারের দোকানেও দেখবেন যে প্রথম প্রথম যে দোকানটা খোলা হয়েছে সেটাতে ধরুন আপনি খুব কম দামে মিষ্টি পেয়ে যাচ্ছেন, কম দামে কোনো কি হচ্ছে সকালবেলা ডালপুরি পেয়ে যাচ্ছেন, কিন্তু যখনই দেখবেন সেটা রানিং হয়ে যাবে এবং কাস্টমার সেটা ধীরে ধীরে বাড়বে, দিনের দিন কিন্তু সেটা দাম বাড়িয়ে দেবে। তো সেই জন্য কি হচ্ছে, যশের জন্য অর্থের জন্য। এবার এটা এই জাস্ট আমরা এখন কাব্যের ভাষায় চলে যাচ্ছি, যে তাহলে দেখুন কেউ যশ অর্জনের জন্য কাব্য রচনা করতে পারে, কেউ অর্থ মানে অর্থ লাভের জন্য করতে পারে। এবার এইখানে দেখুন ব্যবহার বিধি। এবার ব্যবহার মানে কি দেখুন, ব্যবহার শিক্ষা লাভ মানে হচ্ছে যে আমরা কারোর প্রতি ভালো ব্যবহার করব না খারাপ ব্যবহার করব সেটা তোমরা শাস্ত্র থেকেই জানতে পারি, কাব্য থেকেই জানতে পারি। দেখুন যে মহাকাব্য রয়েছে আমাদের রামায়ণ, সেখান থেকে আমরা জানতে পারি যে আমাদের চারিত্রিক জীবন রামের মতো হওয়া উচিত, রাবণের মতন। তাহলে আমরা যে বললাম যে রামের মতো হওয়া উচিত রাবণের মতো নয়, আসলে এটা কোথা থেকে শিক্ষাদান করছি না কাব্য থেকে শিক্ষা লাভ করছি। সেই জন্য দেখুন যে কাব্যর জন্য যেটা রয়েছে কেউ লিখছেন আপনাকে ব্যবহার শিক্ষাদানের জন্য, ঠিক আছে। আবার কি হচ্ছে শিবেত রক্ষাতে, মানে অমঙ্গল নাশের জন্য কি কি দরকার, মানে এটা কি করলে মঙ্গল হবে, মঙ্গল বিধেয় হবে। দেখুন যে কোনো কাব্য যখনই আমরা পড়তে যাই তার একটা মঙ্গলাচরণ মোটামুটি বিধেয় থাকে। তো সেই মঙ্গলাচরণ ক্ষেত্রে আবার দেখবেন যে কেউ কেউ মঙ্গলাচরণ করেন না, মানে এটা নিয়ে অনেক দ্বিধা আছে যে মঙ্গলাচরণ করলে সেখানে বিঘ্ন বিনাশ উপস্থিত হয় না, আবার কেউ বলে যে আহ, যদি না করেছে তাও তো উপস্থিত হয়নি, কিছু কবিগণ রয়েছে। তো এর মধ্যে কি থাকে, দ্বিধা থেকেই যায়, কনফিউশন থেকেই যায়। কিন্তু দেখুন এখানে কি বলছে শিবেত রক্ষাতে, মানে যে শিবেত রক্ষাতে মানে অশুভ মানে কল্যাণ থেকে যে অকল্যাণ থেকে আত্মরক্ষার জন্য যেটা করা হচ্ছে কাব্য। আর দেখুন সাধ্য পরিনিবৃত্ত, সাধ্য পরিনিবৃত্ত কথার অর্থ হচ্ছে যে আপনি ধরুন অপরের কোনো হেল্প করছেন, সেই হেল্প করার জন্য আপনি কাব্য লিখছেন, ঠিক আছে। তাহলে সেটাও আমাদের কি হবে যে সাধ্য পরে, মানে এবার দেখুন আপনি বলবেন যে পরের কি করে আমরা হেল্প করছি। দেখুন আপনি যখন কাব্যটা লিখছেন সেই কাব্যটা পড়ে তো মানুষের ভালো লাগছে, তাহলে আপনি তার ভালোর জন্য যে পাঠককুল যেন আনন্দিত হন সেই জন্য কিন্তু আমি কাব্য রচনা করছি। আচ্ছা এরপরে দেখুন কান্তা সম্মিত তয়োপদেশে, এবার দেখুন কান্তা সম্মিত ব্যাপারটা, কান্তা কথার অর্থ হচ্ছে এখানে প্রেমিকা, মানে হচ্ছে অনেককে দেখুন এই কান্তাকে অনেক অর্থে স্ত্রী অর্থেও ব্যবহার করা হয় এবং কান্তাকে প্রেমিকা অর্থে ব্যবহার করা হয়। এখানেও কিন্তু আমাদেরকে কনফিউশনের জায়গা তৈরি হয় যে আমরা তাহলে কোনটা নেব, প্রেমিকা নেব না স্ত্রী নেব। ধরুন দুটোকেই গ্রহণ করব কান্তা শব্দের দ্বারা, কিন্তু মূলত দেখুন যদি কারোর অনুরাগ যদি তার কি হয় যে প্রতিদিন মানে তার মধ্যে যদি কোনো কি হয় ঝামেলার না সৃষ্টি হয়, যে দাম্পত্য কলহ যদি না আসে জীবনে, ঠিক আছে, তাহলে কিন্তু সেটাকে কান্তা সম্মিত প্রেম বলবে।
তাহলে সে কান্তা সম্মিলিত তখন কি হবে, তখন সেটা প্রেমিকা সম্বন্ধিত হবে। আর স্ত্রী মানে হচ্ছে যেখানে মানে অনুরাগ তো থাকবে তাদের মধ্যে, কিন্তু সেখানে দাম্পত্য কলহও কিন্তু থাকবে, সেটাই হচ্ছে আমাদের স্ত্রী। মানে এটা ক্যারেক্টারে কাব্যের ভাষায় মানে কাব্যে বলে আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে এই আমরা 6 প্রকার কি দেখলাম, যে মানে কান্তা সম্মিত মানে হচ্ছে দেখুন, মানে প্রেমিকা, এখানে বোঝাতে চেয়েছেন কবি যে প্রেমিকা যখন মানে তার কি করছে, প্রেমিকের সাথে কথা বলছে, তখন কি হচ্ছে, সে মধুর স্বরে কথা বলছে। কিন্তু সে যখন স্ত্রী হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, তাদের মধ্যে কিন্তু সেই ঝামেলাটা সৃষ্টি হচ্ছে। তাহলে কবি এটা বোঝাতে চেয়েছেন যে প্রেমিকার মতো মধুর জন্য মানে মধুর যদি হতে চাও, তার কথা মানে বাকভঙ্গি করতে চাও, তাহলেও কিন্তু কি বলছে, যে কাব্য পাঠের দরকার রয়েছে। ব্যাস এরকম আর কি বলা হয়েছে। তাহলে প্রথমত আপনাকে প্রশ্ন দেবে যে কাব্যের যে প্রয়োজন সেটা কয় প্রকার, তাহলে আপনাকে বলতে হবে 6 প্রকার। আচ্ছা, এখানে দেখুন আমি ছোট ছোট করে উদাহরণ দিয়ে দিয়েছি যে কাব্যের যশের জন্য কে কি করেছেন। না, দেব কালিদাস, তাহলে বলা হচ্ছে কালিদাস প্রভৃতি কবিদের মতো যশ লাভের জন্য কাব্য রচনা করেন। তাহলে যশ লাভের জন্য কালিদাস কিন্তু কাব্য রচনা করেছেন। এবার অর্থের জন্য কে কাব্য রচনা করেছে দেখুন, বলছে শ্রীহর্ষ প্রভৃতি যারা কবি রয়েছেন, তো শ্রীহর্ষ মূলত ধন লাভের জন্য কি করেছিলেন, কাব্য রচনা করেছিলেন। ব্যবহার বিধি, তাহলে দেখুন বলছে আচরণ বা সমাজ জীবনের ব্যবহার জানার জন্য, এটা আমি আগেই বললাম যে আচরণ মানুষের কেমন হওয়া উচিত, সমাজ জীবনের যে ব্যবহার কিরকম করা উচিত, সেই জন্য তো ব্যবহার, মানে ব্যবহার বিধে কেন বলা হয়েছে, কাব্য আমরা দ্বারাই আমরা জানবো। আমরা যখন দেখুন উপনিষদ পড়ি, উপনিষদ থেকে কি জানতে পারি, যে ধর্মাঞ্চরা সত্যং বদ ধর্মাঞ্চরা, সত্যপথে চলো ধর্মপথে চলো, এই যে বলি, তাহলে এগুলো শাস্ত্র জ্ঞান। তাহলে শাস্ত্র জ্ঞান মানে হচ্ছে আমাদেরকে ব্যবহার জ্ঞান শেখা। আর কি বলা হচ্ছে, শিবিয়ে তার একসাথে, তাহলে অশুভ ও অকল্যাণ থেকে আত্মরক্ষার জন্য। এবার দেখুন এখানে একটা জিনিস জায়গায় মানে কনফিউশন হবে, যে আচ্ছা শিবে তো একসাথে তো মানলাম যে অশুভ অকল্যাণ থেকে আত্মরক্ষার জন্য, কেন এরকম বলা হচ্ছে, মানে কাব্য পড়ে তাহলে কি অকল্যাণ হবে, মানে ওখান থেকে বাঁচবো আমরা? হ্যাঁ, অবশ্যই দেখুন কাব্য পড়ে আমরা কিন্তু অকল্যাণ থেকে বাঁচবো। কারণ হচ্ছে একটা গ্রন্থ আমি বলছি, সেটা হচ্ছে আপনার মহাভাষ্য। মহাভাষ্যের যে প্রথম আহ্নিক রয়েছে, কশ্যপ আহ্নিক, তো সেই আহ্নিকে কি বলছে, যে একটি লাইন দেওয়া হয়েছে, যে দেখুন যারা অসুর কুল রয়েছে তারা কিন্তু অশিক্ষিত, তারা কিন্তু শিক্ষিত নন। সেজন্য কি হয়েছে, তারা কিন্তু শুদ্ধ উচ্চারণ করেন না, তারা ভুল উচ্চারণ করে। তো দেখুন অরি, একটা শব্দ নিচ্ছি, অরি। এবার অরি শব্দটা কোন শব্দের মতো, মুনি শব্দের মতো। এবার দেখুন কি হচ্ছে, আরি, আরি আরায়া এরকম আসবে আর কি। ঠিক আছে, আরি হর্ষই আরি দীর্ঘই আরায়া, বহু বচন হয়ে গেল। এবার শত্রুরা দেখুন, অরু মানে হচ্ছে শত্রু, এবার অসুররা কি বলছে, শত্রু বলে আর কি আক্রমণ করতে চলছে, হে শত্রুগণ। কিন্তু তারা যেহেতু শাস্ত্র জ্ঞান জানে না, সেজন্য কি হচ্ছে, আরি, তাহলে হে আরায়া, আরায়া হওয়া উচিত ছিল, এ আরায়াটা কি হলো, হেলায়া বলে ফেললো, হেলায়া, যেহেতু তাদের মধ্যে শাস্ত্র জ্ঞান নেই। এবার হেলায়া যখনই বলে ফেললো, তাদের কিন্তু মানে এটা শাস্ত্রে বলা হচ্ছে, যদি আপনি ভুল উচ্চারণ করেন তাহলে কিন্তু আপনার বিনাশের সেটা কারণ হয়ে দাঁড়াবে। তো যাই হোক, সেখানে হচ্ছে অসুরকুলি নাশ হয়েছিল। তাহলে এখানে বলা হচ্ছে যে অশুভ মানে অশুভ অকল্যাণ থেকে আত্মরক্ষার জন্য কিন্তু মানে আপনাকে সঠিক উচ্চারণ বিধি শেখাবে কাব্য, যে এটা বলা উচিত, এইভাবে উচ্চারণ করা উচিত। আচ্ছা, তারপরে দেখুন সদ্যপারে নিবৃত্তায়, সদ্যপারে নিবৃত্তায় মানে কি বলা হচ্ছে, যে কাব্য পাঠের মুহূর্তেই অলৌকিক পরমানন্দ লাভের জন্য এবং কান্তা সম্মিত তৈপদেশে যদি বলছে প্রেয়সীর মধুর বাক্যের মতো। দেখুন আগে আমি বললাম যে প্রেমিকার যে মধুর স্বর, সে মানে মধুর বাক্যের মতো মাধুর্যপূর্ণ উপদেশের জন্য কিন্তু মানে কাব্য পাঠের কিন্তু দরকার রয়েছে। তাহলে আপনাকে এটা জিজ্ঞেস করতে পারে এখান থেকে, যে কাব্যের প্রয়োজন কি কি এবং কি কি জন্য মানে কোনো কবি কাব্য লিখতে পারে। তাহলে এখানে মানে এবার যদি বলে যে শ্রীহর্ষ কি অর্থে কাব্য লিখেছিলেন, মানে কিসের জন্য, তো বলুন অর্থের জন্য। ঠিক আছে, এই উদাহরণগুলো ছোটখাটো দিতে পারে। আচ্ছা, এরপরে দেখুন যে মূলত কাব্যের ভেদে আমরা যাচ্ছি, কাব্যের ভেদের শ্রেণী বিভাগ, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, কারণ এগুলো একটু দেখুন খুব শর্ট ট্রিকে বুঝতে হবে, আমরা বেশি জটিলে যাব না, কিন্তু এগুলো বেশ মনে রাখার চেষ্টা করবেন, যেন দেখে বুঝতে পারেন যে এটা এর উদাহরণ, যে কোনো উদাহরণই দিয়ে দেখ, যদি মুখস্থ না রাখেন, যেন ছোট ট্রিক দেখে বুঝতে পারেন। আচ্ছা, আগে বলুন যে
কাব্যের যে প্রয়োজন হলো, তাহলে কাব্যের প্রয়োজন সম্পর্কে যদি কোনো অসুবিধা থাকে বলতে পারি, তাহলে আমরা কাব্যের ভেদের দিকে যাব। দেখুন, তাহলে কাব্যের ভেদে কি বলা হচ্ছে, যে কাব্যের শ্রেণী বিভাগ, শ্রী চন্দ্রকান্ত ভট্টাচার্য তাহলে কি বলেছেন, যে কাব্যের যে প্রকার বলেছেন, ভেদ ব্যাখ্যা করেছেন, তৃতীয় অধ্যায় কিন্তু ব্যাখ্যা করেছেন, এবং সেখানে তিন প্রকার বলেছেন। একটা কি, ধ্বনি কাব্য, একটা হচ্ছে গুণীভূত ব্যঙ্গ কাব্য, আর একটা হচ্ছে চিত্রকাব্য। এবার প্রথমেই যে অপশনটা আমরা পাবো সেটা হচ্ছে ধ্বনি কাব্য। এবার ধ্বনি কাব্যকে কি বলা হচ্ছে, উত্তম কাব্য রূপেও কিন্তু গণ্য করা হচ্ছে। এবং দেখুন এখানে তার লক্ষণ প্রসঙ্গে বলা হয়েছে, বাচ্চাতিশয়িনী ব্যঙ্গে ধনিস্তৎ কাব্যমুত্তম। মানে বলা হচ্ছে, যে কাব্যে প্রতিপাদ্য মূল বক্তব্য ব্যঞ্জার্থ প্রকাশিত অর্থ বাচ্যার্থের তুলনায় অধিক চমৎকার বা তাৎপর্যপূর্ণ, তাকে ধ্বনি বলে। দেখুন এবার হচ্ছে বাচ্যার্থ ব্যঙ্গার্থ জিনিসটা আমরা আগে বুঝবো, তারপরে এই কোটেশন গুলো পড়বো যা আছে। আপনি দেখুন, যখন ডাইরেক্ট স্পিচে কথা বলবেন কারোর সাথে, তখন সেটা হবে কিন্তু বাচ্যার্থ, মানে মূল অর্থ যেটা, সেটা হচ্ছে বাচ্যার্থ। মানে আমরা বলি না, ধরুন আহ ঘুরিয়ে একটু কথা, যে আহ, যখন আমরা বলছি যে কাউকে বলছেন যে আজকে কি একটু ঘুরতে যাবি, আপনার হয়তো বন্ধু বান্ধব কাউকে বলছে যে আজকে তো ছুটির দিন, আমার কোনো কাজ নেই, তাহলে এই যে ঘুরতে যাওয়ার কথা, বা যে কোনো মায়ের সাথে ধরুন ডাইরেক্ট কোনো কথা বলছেন যে মা আজকে আমাকে এইটা রান্না করে দাও, তাহলে মানে এটা যে ঘুরিয়ে কথা বলা হচ্ছে না, ডাইরেক্ট স্পিচে কথা বলা হচ্ছে, এটা হচ্ছে বাচ্চার্থ। আর দেখুন ব্যঙ্গার্থ যেটা হচ্ছে, যে ব্যঙ্গার্থ হচ্ছে একটু ঘুরিয়ে কথা বলা, মানে হচ্ছে যে আপনি ধরুন বলছেন যে, এই যে যখন কারোর সঙ্গে তুলনা করা হয়, যে বা আপনি ধরুন এরকম বলছেন যে আহ, কি মানে কেউ ধরুন আপনাকে আপনি কোথাও বেরোবেন আপনার বন্ধুর সাথে, এবার সেই বন্ধু কি করেছে, যে প্রত্যেকদিন যে টাইম দেন সে টাইমে ধরুন ও কোনোদিন টাইম আসে না, 1-1.5 ঘন্টা দেরিতে আসে। এবার আপনি ধরুন বলছেন যে কি ব্যাপার, আজকে 15 মিনিট আগে, বিশেষ কোনো ব্যাপার, মানে যখন ঘুরিয়ে কোনো কথা বলছেন, তখন মানে একটু যখন কথার মধ্যেও যে চেঞ্জেস আসছে, সেটাও কিন্তু ব্যঙ্গার্থ ইঙ্গিত বহন করছে। আচ্ছা, তাহলে দেখুন এখানে বলছে, যে কাব্যে প্রতিপাদিত মূল বক্তব্য ব্যঞ্জার্থ প্রকাশিত হয় এবং বাচ্যার্থের তুলনায় অধিক চমৎকার হয়। তাহলে বাচ্য মানে মূল অর্থ থেকে যেটা চমৎকারিত্ব হবে, সেটাই হচ্ছে ব্যঙ্গার্থ, বা সেটাই হচ্ছে ধ্বনি কাব্য। এবং এই ধরনের কাব্যকেই দেখুন বলা হচ্ছে উত্তম কাব্য। এবার দেখুন উত্তম কাব্য কেন বলা হয়, যখন কোনো কাব্যের মধ্যে যদি ধ্বনি থাকে, মানে ডাইরেক্ট স্পিচ আপনাকে বলবে না, তখন আমাদের কি হয়, যে আনন্দ উৎপন্ন হয়, যে হ্যাঁ কথাটা ঘুরিয়ে বলছে। যেমন দেখুন যে কালিদাস অসংখ্য শ্লোক লিখেছেন, এবং কালিদাসের অসংখ্য বর্ণনা, ঠিক আছে, এবং মানে তিনি এত সুন্দর বর্ণনা করেছেন। কোথাও ধরুন গাছকে বা একটা মহিলাকে, ধরুন কোনো নারীকে তিনি কিন্তু কি বলেছেন, যে চাঁদের সঙ্গে তুলনা করেছেন। মানে বলেছেন যে একজন যিনি নারী, একজন বসে রয়েছেন, তিনি চাঁদ, মানে তিনি হচ্ছেন স্বয়ং, তার মুখটা চাঁদের মতো, এবং চাঁদের উপর দিয়ে যখন মেঘ ঢেকে যায়, তখন কি হয়, তাকে দেখতে পাওয়া যায় না। মানে মেঘের যখন আনাগোনা দেখা যায়, চাঁদকে ঢেকে দেয়, তখন তার যে মলিনতা সেটা আমরা দেখতে পাই না। তেমন সেই সেই মেঘটাকে আপনি ভাবুন, মেঘটাকে তুলনা করেছে সেই কন্যার বা সেই নারীর চুলের সাথে। কারণ কি হয়, যখন যে চুলগুলো যখন সামনে চলে আসে, তখন মুখটা ঢেকে যায়, দেখুন কল্পনা করুন। তাহলে কি হচ্ছে, তখন কি হচ্ছে, মনে হচ্ছে সেই চাঁদের মুখটা ঢেকে যাচ্ছে, এরকম কালিদাস মানে মানে কি বলে, দেখুন ধ্বনি কাব্যের কত সুন্দর প্রয়োগ করছেন। মানে যদি কোনোদিন মেঘদূতটা মানে পুরোটা পড়েন, তাহলে দেখবেন এমন অনেক শ্লোক আছে যেগুলো খুবই মাধুর্যপূর্ণ। তো যাই হোক, এবার দেখুন তাহলে এটাই হচ্ছে, এই ধরনের যখন লেখা হবে সেটাই হচ্ছে ধ্বনি কাব্য বা উত্তম কাব্য। সহজভাবে যেটা বলছে, যে কাব্যে মূল কথার আড়ালে গূঢ় অর্থ ইঙ্গিত বা ব্যঞ্জনা লুকিয়ে থাকে, এবং সেই ইঙ্গিত অর্থ অনেক বেশি চিত্তাকর্ষক বা মনোমুগ্ধকর, তাই হচ্ছে ধ্বনি কাব্য। এবার দেখুন হচ্ছে মধ্যম কাব্য। মধ্যম কাব্য কি জিনিস, মধ্যম কাব্য হচ্ছে দেখুন, অনুত্তমে গুণীভূত ব্যঙ্গং ব্যঙ্গে
ব্যঙ্গেতু বাচ্যতঃ, অর্থাৎ যে কাব্যে ব্যঙ্গ্যার্থ বা ইঙ্গিতগত অর্থ থাকে ঠিকই, মানে ব্যঙ্গার্থ তো থাকবেই, কিন্তু সেটি বাচ্যার্থের তুলনায় অধিক চমৎকার বা তাৎপর্যপূর্ণ হয় না, তাকে হচ্ছে কি বলা হচ্ছে, যে গুণীভূত ব্যঙ্গকাব্য বলা হয়। তাহলে গুণীভূত ব্যঙ্গকাব্যে দেখুন, যে মূল অর্থ থাকে, আমরা বললাম বাচ্যার্থের তুলনায় যদি ব্যঙ্গার্থ অধিক বেশি বেশি হয়ে যায়, প্রায়োরিটি তাকে বেশি দেওয়া হয়, সেটা হচ্ছে কি কাব্য, সেটা হচ্ছে ধ্বনি কাব্য বা উত্তম কাব্য। কিন্তু বাচ্চার থেকে মানে মূল অর্থের থেকে যদি সেটা কম বোঝায়, সেটা হচ্ছে যে তার রেশটা থাকছে না, তার চমৎকারিত্বতা থাকছে না, তখন সেটাকে আমরা কি বলছি, গুণীভূত ব্যঙ্গ কাব্য বা মধ্যম কাব্য বলা হয়ে থাকে। যেমন দেখুন এখানে একটা শ্লোক দেওয়া হয়েছে, সেই শ্লোকটা দেখুন। বলছে अत्रा असित फणिपाशबन्धनवेदिः सत्या भवत्येवरे गाढं वक्षसि ताडिते हनुमता द्रोणाद्रिरत्राकृत जिव्यैरिन्द्रद्रिजिदत्र लक्ष्मणो सरैलोकान्तरं लम्भितः केनाप्यत्र मृगाक्षी राक्षसपतेः कृता कृत्या च कण्ठाटवी। তাহলে দেখুন এখানে হচ্ছে যে শ্লোকটা না মনে রাখলেও হবে, কিন্তু বোঝার জন্য দেখুন যে আমাদের কিন্তু অর্থটা কিন্তু গ্রহণ করতে হবে। তাহলে এই শ্লোকে কি বলা হয়েছে, যে সেই দৃশ্যকে বর্ণনা করা হচ্ছে যখন শ্রীরামচন্দ্র সীতাকে পুষ্পক বিমানে করে অযোধ্যায় নিয়ে যাওয়ার পথে রাম রাবণ যুদ্ধভূমি প্রদর্শন করছিলেন, সেই কথোপকথনের কিন্তু ঘটনা তুলে ধরা হয়েছে। তাহলে কি হচ্ছে, আকাশ মার্গে তারা যাচ্ছেন, পুষ্পক রথে তারা চলে যাচ্ছেন, কে, রাম, রামচন্দ্র এবং সীতা। তো তাদের মধ্যে যে কথোপকথন এবং যে রাম রাবণের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধভূমি প্রদর্শন করছেন, দেখছেন। তো সেই সময়ের কথোপকথন কি বলা হয়েছে, যে হে মৃগনয়নী সীতা, মানে তোমার নয়নটা কিসের মতো না, মৃগের মতো, হরিণের মতো। সেখানে বলছে মৃগনয়নী সীতা সম্বোধন করছেন। এইখানে বা এই স্থানে কি হয়েছিলেন, নাগ পাশ দ্বারা বন্ধনের উপায় প্রয়োগ করা হয়েছিল। তাহলে দেখুন আমরা জানি যে নাগ পাশ কিন্তু আমাদের প্রয়োগ করা হয়েছিল কার ওপর না, রাম এবং লক্ষ্মণের উপর। এবং তারা কিন্তু চৈতন্য হারিয়ে ফেলেছিলেন, পরবর্তীকালে গরুর এসে সেইটাকে মানে সাপকে কাটে, নাগ পাশটাকে কাটে, এবং তারা কিন্তু পুনর্জীবিত হয়ে ওঠে। তো এরকম ঘটনা রয়েছে রামায়ণে। তো সেই নাগ পাশের দ্বারাই বন্ধনের কথা বলা হচ্ছে। বলছে তোমার যে দেওর রয়েছে কে, লক্ষ্মণ, যখন শক্তি অস্ত্র দ্বারা বক্ষে কঠিনভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তখন হনুমানই এই স্থানেই লক্ষণের বাণ দ্বারা ইন্দ্রজিৎ দেবতুল্য অস্ত্রসমূহ প্রয়োগ করেও নিহত হয়ে অন্য লোকে গমন করে। তাহলে বলছে দেখুন যে লক্ষণের উপর প্রযুক্ত হয়েছিল এবং এই কঠিন শক্তিশাল কি হয়েছে, তিনি বক্ষে ধারণ করেছিলেন, আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এবং কি হচ্ছে, এই যে হনুমান রয়েছেন, বলছে এইখানে কি করেছেন, লক্ষণের বাণের দ্বারা ইন্দ্রজিৎ বা মেঘনাথকে অস্ত্রসমূহ প্রয়োগ করেও নিহত হয়ে অন্য লোকে গমন করে। তাহলে তাকেও কিন্তু নিহত করেছিলেন। মানে দেখুন এখানে বলছে যে হনুমানের যে চাতুর্য, হনুমানের যে বুদ্ধির দ্বারাই কিন্তু লক্ষণ তাকে মানে হত্যা করতে পেরেছিল, এরকম বলা হয়। তাহলে বলছে হে মৃগনয়নী, এখানে কোনো একজন রাম বা লক্ষ্মণ রাক্ষসরাজ রাবণের কণ্ঠাবলী ছিন্ন করেছে। তাহলে এখানে বলছে দেখুন, এখানে কোনো একজন রাম বা লক্ষ্মণ রাক্ষসরাজ রাবণের কণ্ঠাবলী ছিন্ন করেছে, মানে এইখানেই হচ্ছে টুইস্টটা রয়েছে। মানে এখানে দেখানো হচ্ছে যে রাম বা রাবণ কোনো একজন মানে তার কি হয়েছে, কণ্ঠাবলী ছিন্ন করেছে, মানে কণ্ঠকে ছেদ করেছে। এবার আমরা জানি যে রাবণের সাথে রামচন্দ্রের লড়াই করেছেন, লক্ষ্মণ নয়। কিন্তু কাব্যের মধ্যে তখন দেওয়া হয়েছে যে কোনো একজন। এবার যখনই হচ্ছে তাহলে মূল যে বাচ্য অর্থ ভাবুন, বাচ্য অর্থ হচ্ছে রাম রাবণকে মেরেছিলেন, এবার তার থেকে কমতি হয়ে যাচ্ছে, মানে কনফিউশনের জায়গা তৈরি হয়ে যাচ্ছে যে একজন বলছে রাম অথবা রাবণ, দুজন মানে রাম অথবা লক্ষ্মণ যিনি রয়েছেন দুজনের মধ্যে কেউ একজন রাবণকে মেরেছে। তাহলে এই ঘটনাটা যখন ভাববেন তখন কি সিওরির জায়গা তৈরি হচ্ছে না, তখন হচ্ছে বাচ্চার্থর থেকে কিন্তু কমে যাচ্ছে বিষয়টা, ঠিক আছে। আর ব্যঙ্গার্থ হলে আরও ঘুরিয়ে ঘুরিয়ে বলতো যে রাম এইভাবে মেরেছেন, তার বিভিন্ন বিশেষণ দিতেন।
তখন সেটা আলাদা, তখন কিন্তু উত্তম কাব্য হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু বলছে যে বাচ্চার্থের থেকে কম হয়ে আছে, সেহেতু এই লাইনটার দ্বারা বুঝুন যে আপনার এখানে কাব্য হয়েছে কি, যে গুণীভূত ব্যঙ্গ কাব্য হয়েছে। তো জাস্ট উদাহরণগুলো দেখে রাখুন, মানে যদি লাইন তুলে দেবে না, কিন্তু যদি তুলে দেয় তাহলে এইটুকু দিতে পারে, এই যে মৃগনয়নী লাইনটা তুলে দিতে পারে, ঠিক আছে, মৃগনয়নী সম্পর্কিত কিছু হয়তো দিয়ে দেবে, তাহলে সেই ক্ষেত্রে একটু আর কি মানে বলতে পারে যে লাইন তুলে বলতে পারে যে কী অলঙ্কার, কী অলঙ্কার হয়েছে সেটা তো আলাদা ব্যাপার, মানে দিতেও পারে কী অলঙ্কার হয়েছে এখান থেকে, কিন্তু এই পরীক্ষায় কী অলঙ্কার হয়েছে দেবে না, আলাদা করে যে অলঙ্কারগুলো রয়েছে একদিন পড়িয়ে দেবো সেটা, সেখান থেকে অলঙ্কার মোটামুটি জিজ্ঞাসা করে, এবং খুব একটা বেশি জিজ্ঞেস করে না, একটা কি দুটো প্রশ্ন আসে অলঙ্কার থেকে। এবার দেখুন তাহলে গুণীভূত ব্যঙ্গ কাব্য কী বলছে, তাহলে এটাই হচ্ছে গুণীভূত ব্যঙ্গ কাব্য, যেখানে বাচ্চার্থ থেকে যে যে ব্যঙ্গার্থ করতে যাচ্ছে সেটা কমে যায়। আচ্ছা, তাহলে আমাদের দেখুন গুণীভূত ব্যঙ্গ কাব্য হয়। এবার একটা কাব্য হলো কি, সেটা হচ্ছে চিত্রকাব্য, যেটাকে অধম কাব্য বলা হয়। এবং এই চিত্রকাব্যটা দেখুন, যেমন আমাদের ভারবীকৃত যে আপনারা দেখবেন যে কিরাতার্জুনীয় পড়েছেন, সেই কিরাতার্জুনীয়ে কিন্তু একটা শ্লোক আছে, ন ননু নন্যা ননু, এরকম আর কি পুরো লাইন, মানে পুরোটাই ন দিয়ে। এবার অনেকে মনে করেন যে তিনি এটার কোনো অর্থ পাননি, এমনি শ্লোক লিখেছেন মেলানোর জন্য, এটার তো কোনো অর্থ পাওয়া যায় না, তাহলে এটা অধম কাব্য, মানে কিছু আপনার দ্বারা হয়নি, আপনি যা খুশি তাই একটা লিখে দিয়েছেন, এরকম হচ্ছে বিভিন্ন সমালোচকগণ মনে করেন। সেই জন্য সেই কাব্যকেও কিন্তু অধম কাব্য বলে মানা হয়। তো এখানে দেখুন তাহলে অধম কাব্য কোনটা, যেটা হীন কাব্য সেটাই হচ্ছে অধম কাব্য, এটাই মাথায় রাখবেন। এবং দেখুন ব্যঙ্গার্থহীনম কাব্যম ইয়াত ততু চিত্রমিতে স্মৃতম, মানে যে কাব্য রচনায় গূঢ় ব্যক্ত অর্থ ব্যঞ্জার্থ নেই, যার অন্তর্নিহিত ভাব বা কাব্যধ্বনি নেই, তার কাব্যের ধ্বনিও নেই, তার ব্যঞ্জনাও নেই, শুধুমাত্র অলঙ্কার বা শব্দ সৌন্দর্য রয়েছে, তাহলে সেই কাব্য কী বলা হয়, যে চিত্রকাব্য। এবার দেখুন অলঙ্কার তো অবশ্যই রয়েছে, কারণ হচ্ছে আমি যদি বলি ভারতীয় কাব্যটা ন ননু নন্যা ননু এরকম যে শ্লোক করে দিই, মানে শ্লোকটা লিখেছে, তাহলে এখানে কী হচ্ছে, অনুপ্রাস অলঙ্কার হচ্ছে, কারণ একই অক্ষরে কি পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে অনুপ্রাস অলঙ্কার সেখানে হবে, তবে সেখানে অলঙ্কার চমৎকারিত্বতা দেখা যাচ্ছে, কিন্তু তার মধ্যে ব্যঞ্জনাও দেখা যাচ্ছে না, তার মধ্যে কিন্তু কোনো অর্থও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, গূঢ় অর্থও কিন্তু দেখতে পাচ্ছি না, তাহলে সেটা হবে কি, চিত্রকাব্য। তাহলে আমরা দেখুন তিনটে কাব্য কিন্তু পেয়ে যাবো। তাহলে মূলত প্রশ্ন হতে পারে কি এখান থেকে, যে কাব্য কয় প্রকার স্বীকার করা হয়েছে, তা 3 প্রকার বলবেন, এবং 3 প্রকার যে বিষয়টা বুঝে রাখুন যে উত্তম কাব্য কী ধরনের কাব্যকে উত্তম কাব্য বলা হয়। এবার দেখুন আপনাকে কী হচ্ছে, এই যে শ্লোক আছে ছোটো ছোটো, এটা জিজ্ঞেস করতে পারে, মানে এখানে দিয়ে দিল হয়তো বাচ্যার্থী সৈনী ব্যঙ্গে ধনিস্তাৎ দিয়ে শূন্যস্থান দিয়ে দিল, কাব্যের মধ্যে আপনাকে লিখতে হবে, বা মাঝে কোথাও শূন্যস্থান দিয়ে দিল, ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন হতে পারে, বা বলতে পারে যে উত্তম কাব্যের লক্ষণ কয়টি, মানে কোনটি, 4টের মধ্যে একটি নির্বাচন আপনাকে করতে হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আচ্ছা, এবারে দেখুন চিত্রকাব্য যে রয়েছে, চিত্রকাব্যকে আবার 2 প্রকারের কিন্তু স্বীকার করা হয়েছে। তাহলে চিত্রকাব্যকে কী বলা হচ্ছে, অধম কাব্য বলা হচ্ছে, সেই অধম কাব্যকে এবার 2 প্রকার বলা হচ্ছে, একটা হচ্ছে শব্দ চিত্রকাব্য, একটা হচ্ছে বাক্য চিত্রকাব্য। তাহলে এই লক্ষণ প্রসঙ্গে কী বলছে দেখুন, यत्र वाच्यार्थात् शब्दस्य प्राधान्येन चमत्कारित्यं तत् शब्दचित्रम, অর্থাৎ যেখানে বাক্যের প্রত্যক্ষ অর্থ অপেক্ষা শব্দের প্রাধান্য বেশি থাকে এবং শব্দের গঠনের চমৎকারিত্ব থাকে, সেখানে সে কাব্য রচনাকে শব্দচিত্র বলা হয়। তাহলে দেখুন যেখানে শব্দের মধ্যে জোর থাকবে সেখানে হচ্ছে কি, সেটাই হচ্ছে শব্দচিত্র কাব্য। আচ্ছা, তাহলে এবার দেখুন উদাহরণে আমরা যাব, উদাহরণটা একটু পড়ে নেবেন, ঠিক আছে, মানে উদাহরণটা যেটা রয়েছে সংস্কৃত পুরো লাইনটা পড়ছি না, কিন্তু মিনিংটা দেখুন আমরা যাচ্ছি, কারণ হচ্ছে নিচে ছোট্ট করে আবার দেওয়া হয়েছে, সেই লাইনটার উপরেই কাজ দেখুন মানে পড়ার বিষয়। তাহলে বলছে এখানে ক্রঞ্চাবত, মানে ক্রঞ্চ নামে একটি পর্বত, সেই পর্বতটি একটি বনের মতো, যেখানে কুটিরের মতো গুহায় বাস করে এমন প্যাঁচার দল ঘুঘু ডাকছে, এই ডাকের শব্দে যেন কীচক নামক বাঁশের ঝোপ জড়ো হয়ে স্তম্ভের মতো নিশ্চুপ হয়ে আছে। পর্বতের আশেপাশে চলতে থাকা ময়ূরের কূজন শুনে ভয় পেয়ে সাপেরা পুরনো চন্দন গাছের ডালের উপর উঠে যাচ্ছে। তাহলে এখানে কি বলছে দেখুন, এই শ্লোকে ক বর্ণের অজস্র অনুপ্রাস রয়েছে,
মানে এখানে বলেই দিয়েছে দেখুন মানেটা, যে যেখানে বাক্যের প্রত্যক্ষ অর্থ অপেক্ষা, মানে দেখুন এখানে পড়ছি লাইনটা দেখবেন আপনার পড়তে ভালোও লাগবে না, এবং হচ্ছে ভাববেন যে একটার ওপর একটা চেপে যাচ্ছে, এটা ওই কীরকম মানে বোঝা যাচ্ছে না বিষয়টা। তাহলে এখানে কিন্তু মানে অর্থের প্রাধান্য দেওয়া হয়নি, এখানে বলছে যে যে দেখুন লেখায় আছে যে বাক্যে অর্থ অপেক্ষা শব্দের প্রাধান্য। তাহলে শব্দ যেটা হচ্ছে যে একটা শব্দ যদি বারবার পুনরাবৃত্তি হয় তাহলে সেখানে অলংকার সংগঠিত হবে, সেই জন্য এখানে বলা হচ্ছে যে এখানে কিন্তু ওই শব্দের প্রাধান্য দেখা যাচ্ছে। সেই জন্য দেখুন কী শব্দের প্রাধান্য না, বলছে কুজক কুজত কুঞ্জক কুটিরা কৌশিকা ঘটা ঘট্বাত্রবৎ। তাহলে এটি একটি অলঙ্কারে পূর্ণ শব্দের আলংকারিক গঠন এখানে মূল সৌন্দর্য হয়ে উঠে দাঁড়িয়েছে। তাহলে এখানে কিন্তু অলঙ্কারের চমৎকারিত্ব দেখা যাচ্ছে, কিন্তু কোনো অর্থের চমৎকারিত্ব দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা হলে কী হলো, শব্দচিত্র। দেখুন তাহলে শব্দের প্রাধান্য মানে শব্দচিত্র, বা দেখুন বাক্যচিত্র। দেখুন বাক্যচিত্র বলা হচ্ছে যেখানে শব্দের বাচ্যার্থই প্রধানত চমৎকার সৃষ্টি করে। তাহলে শব্দের বাচ্যার্থ মানে কি, বাচ্যার্থ মানে মূল অর্থ যেটা ডাইরেক্ট স্পিচ, সেটা হচ্ছে বাক্যচিত্র। আচ্ছা, এবার দেখুন উদাহরণ দেওয়া আছে কি, যে স্ত্রীদের কেশ দুষ্ট লোকেরা চোরের সামনে পড়া মাত্র তাকে আলোচিত করে না, কেননা কেশ এবং খল সর্বদাই নীচ, এদের অবস্থান মস্তকে এবং মিথ্যাচারে, এই উভয়ের চিরকাল সৌন্দর্য সহ চুলে লাগানো আমলকির মতো কালো রং এবং কুটিলতা পরিত্যাগ করে না। এখানে ব্যবহৃত শব্দগুলি সরাসরি অর্থই চমৎকার ও রসাত্মক অর্থ উৎপাদন করছে, তাই বাক্যচিত্র নামে অভিহিত। বেশ, এবার দেখুন কি বলতে চাইছে, বলছে স্ত্রীদের কেশ এবং দুষ্ট লোকেরা যারা রয়েছে চোখের সামনে পড়া মাত্র কাকে আলোড়িত করে। মানে দেখুন যে আমরা জানি যারা হচ্ছে যে দুষ্ট লোক মানে হচ্ছে যারা কি হয় যে মানে কোনো কিছু হলেই কি হচ্ছে যে মানে কোনো মহিলা ধরুন রাস্তা দিয়ে যাচ্ছে, সেখানে হচ্ছে কি তাকে মানে বিভিন্নভাবে কথা বলা হচ্ছে যাতে হচ্ছে সে তাকে বিরক্ত করার জন্য, যাকে টিজ করা হচ্ছে। তাহলে এই ধরনের কী হচ্ছে যে স্ত্রীদের কেশ সে মানে কী হচ্ছে লালিমাই কী হচ্ছে দেখে তারা হচ্ছে কি তারা বিভিন্ন রকম কথা বলছে, এবং চোখের সামনে পড়া মাত্র কাকে আলোকিত করে না, মানে চোখের সামনে যারা তাদের সামনে কী হচ্ছে সেই নারী পড়ছে তাকে দেখছে বলে কী হচ্ছে তারাও কিন্তু বিভিন্ন মন্তব্য করছে, কেননা কেশ এবং মানে ফল সর্বদাই নীচ। এবার দেখুন এখানে বলা হয়েছে দুটোকে আবার কবি বলেছে নীচ ধর্ম অবলম্বন বলা হয়েছে, যে কারণ দেখুন একটা বিষয় বলি, শাস্ত্রে বলা হয় যে নারীর যে কেশ মানে চুল আর কি সেটা বেঁধে রাখা উচিত। সেটা কিন্তু মানে অনেকে কী হয় যে ধরুন বেঁধে রাখছে না, সেটা খুলে চলে যাচ্ছে পুরো, ঠিক আছে, এবার শাস্ত্রবিধিতে যেরকম নিয়ম বলছে সেই অনুযায়ী বলছি, তো সেটা বলছে যে বেঁধে রাখাই উচিত। এবার যদি কেশটা খুলে রাখা হয় তাহলে কেশটাও যেমন হচ্ছে নীচ প্রকৃতির হবে, তেমন হচ্ছে সে দুষ্ট লোকের মানে দুষ্ট লোকরা সেটা মানে বলবেই, সেরকমভাবেই কথাবার্তা বলবে, এটা শাস্ত্রকার কিন্তু ওটা বলছে। এদের অবস্থান মস্তকে, তাহলে এই যে চুল বলছে এদের অবস্থান মস্তকে এবং মিথ্যাচারে, মানে এবার দেখুন কারণ বলছে, এবার অপরদিকে আরেকটা কথা বলছে যে আমাদের দেখুন যে আমরা বলি না যে যে ওর হচ্ছে বদমাশি বুদ্ধি বা ওর মাথায় মাথায় বুদ্ধি, গিটে গিটে বুদ্ধি, আমরা এই কথাগুলো বলি। তাহলে একজন যখন খলচারিতা করবে তখন হচ্ছে তার বুদ্ধির দ্বারা সে কাজটা করছে। তাহলে হচ্ছে এখানেও বোঝানো যাচ্ছে যে যে মস্তকে যে চুলের অবস্থান সেটা হচ্ছে মস্তকে, এবং যে খলের আচরণ যে সে চিন্তা ভাবনা করছে সেটা হচ্ছে কি মাথার মধ্য থেকেই সে চিন্তা করছে, সেই জন্য কিন্তু এরকম আলোচনা করা হচ্ছে। এরা উভয়েই চিরকাল সৌন্দর্য সহ চুলে লাগানো আমলকির মতো কালো রং এবং কুটিলতা পরিত্যাগ করে। তাহলে এরা হচ্ছে কী বলছে, কুটিলতা কোনোদিন পরিত্যাগ করে না, মানে কিসেরও হচ্ছে অবস্থান কি হচ্ছে সে মস্তকে, এবং যে মিথ্যাচার মানুষ যে চিন্তা ভাবনা করছে সেটা হচ্ছে মস্তকে। কিন্তু এখানে দেখুন এইটুকু বুঝলে হবে না, সেই জন্য ওই লাইনটাও আমি অ্যাড করলাম যে খলচারিতা কেন বলা হচ্ছে, যে নারীর কেশ হচ্ছে বেঁধে রাখাই উচিত, শ্রেয়, এটা শাস্ত্রে বলা হয়, সেই জন্য কিন্তু এখানে কি হচ্ছে যে খলচারিতা হিসেবে কিন্তু এটা দেখানো হচ্ছে। তাহলে এখানে দেখুন আমরা দেখলাম বাক্যচিত্রটা আমরা দেখলাম। আচ্ছা, তাহলে এইটুকুর মধ্যে কোনো অসুবিধা থাকলে বলুন, তারপরে পরেরটা যাচ্ছি।
আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত এগোচ্ছি। দেখুন আগে শব্দ শক্তিতে কি বলা হচ্ছে, শ্রী চন্দ্রকান্তি ভট্টাচার্য মহাশয় তার কাব্যদীপিকা গ্রন্থতে কি বলা হয়েছে যে শব্দ 3 প্রকারের এটা আলোচনা করেছে। সেই 3 প্রকার কি কি বলছে, বাচক, লাক্ষণিক আর ব্যঞ্জক, এই 3 প্রকারে কিন্তু আলোচনা করেছে, বা বাচ্য, লক্ষ্য, ব্যঞ্জ এরকমও কিন্তু বলা হচ্ছে। এবার বাচক কি দেখুন, বলছে যে শব্দ সরাসরি ইঙ্গিত অর্থে নির্দেশ করে তাকে বাচক শব্দ বলা হয়। এবার এই টার্মগুলোই আবার অন্য নামে পাবেন, ঠিক আছে, মানে এগুলো হয়তো দেখলে অন্যরকম লাগবে আপনাদের, যে বাচ্য অর্থ এটা আবার আমরা অন্য নামে কেন পাচ্ছি, তাহলে হচ্ছে সেটা পর্যায়বাচী শব্দের উপর কিন্তু পেয়ে থাকছে। তো এখানে বলছে যে অভিধা শব্দ শক্তি, দেখুন এই শব্দ শক্তি সম্পর্কে আলোচনা করব। অভিধা শব্দ শক্তি জিনিসটা কি, মানে শব্দ শক্তির বিষয়ে আমরা এখন আলোচনা করব। এই শব্দ শক্তি কি বলছে, যে শব্দ তার স্বভাবত সংকেতিত অর্থ নির্দেশ করে সে শক্তিকে অভিধা বলে, এবং এই শক্তি ব্যাকরণ প্রবৃত্তির দ্বারা নিয়ন্ত্রিত। যেমন ঘট শব্দটি উচ্চারণ করলে যে ঘট বা পাত্র বোঝা যায়, এটি অভিধা নামক শক্তির কাজ। এবার দেখুন, যেটাই হচ্ছে অভিধা সেটাই হচ্ছে বাচ্য, ঠিক আছে, এটা মনে রাখবেন। যেটাকে বাচ্য বলা হয় সেটাকেই অপরদিকে পর্যায়বাচী শব্দরূপে অভিধা বলা হয়, দুটো কিন্তু একই। এবার দেখুন, তাহলে এখানে যে বলা হয়েছে যে যে কথাটি বললে আমাদের সেই সঠিক জ্ঞানটা হবে, মানে ডাইরেক্ট বলা হচ্ছে, এবং যে কথাটাই উচ্চারণ করছি আমরা ঘুরিয়ে ফিরিয়ে অন্য কিছু চিন্তা করছি না, ওই মূল অর্থেরই জ্ঞান হচ্ছে, তখন আমরা কী হচ্ছে সেটা কিন্তু আমাদের কি বলছে, অভিধা শব্দ শক্তি বলা হচ্ছে। এবার দেখুন, আপনারা যদি বলেন যে কোথাও ধরুন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন এবং বলছেন যে যে বাস আসছে, আর বাস আসছে বলতে কেউ কিন্তু ভাবে না যে বাস আসছে ভাবে ট্রেন আসছে ভাবে, তাই না, মানে ট্রেনের চিত্র কিন্তু আমাদের কিন্তু ফুটে ওঠে না, বা বাইকের ওঠে না, বা কোনো কি হচ্ছে কারেরও ওঠে না, ঠিক আছে। তাহলে বাস যখন বলি আমরা বাস আসছে, তখন বাসেরই জ্ঞানটাই কিন্তু হয়ে থাকে, এবং বাস আসছে এই জ্ঞানটাই মাথার মধ্যে কিন্তু ঘোরাফেরা করে। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট যেটা, সেটাই হচ্ছে কি অভিধা শব্দ। যেমন দেখুন আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে যে গো শব্দ যদি বলা হয়, গো শব্দটি সরাসরি গাভীজাত জীবের অর্থে ব্যবহার হলে তা অভিধা শক্তির দৃষ্টান্ত। পাচক শব্দটি যেমন রান্নাকারী বোঝায়, মানে ডাইরেক্ট যে যেটা বলবেন, যে পাচক বললে যে রন্ধন করে তার কথা মাথায় আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন হচ্ছে লক্ষণা শব্দ শক্তি। লক্ষণা শব্দ শক্তিটা কি বলছে, যে শব্দ শক্তির দ্বারা প্রধান অর্থ, প্রধান অর্থ মানে কি মুখ্যার্থ, মানে বাচ্চার্থ, মুখ্যার্থ বাচ্চার্থ একই, বাধা প্রাপ্ত হয়, এবং সেই প্রধান অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত অন্য কোনো অর্থের উপলব্ধি হয়, সে শক্তিকে লক্ষণা বলে। আচ্ছা, এবার দেখুন এখানে হচ্ছে উদাহরণে আমরা যাবো, মানে যেটুকু দরকার সেটুকুই কিন্তু আমরা বেশি আলোচনা করছি। এবার এই পিডিএফটা যেটা পাঠানো হলো, মানে যেটা পড়াচ্ছি দেখুন, যেটা থেকে যখন মেন্স পরীক্ষা দেবেন তখন কিন্তু পুরো লাইন বাই লাইন ধরে পড়বেন, ঠিক আছে, যেটা পাঠিয়েছি পুরো লাইন বাই লাইন ধরে পড়বেন, কিন্তু স্টেটের জন্য যেটুকু দরকার সেগুলোই কিন্তু ওটাই ওপরেই ফোকাস করছি। তাহলে দেখুন এখানে বলা হচ্ছে লক্ষণার যে বিষয়, সে লক্ষণা কী হচ্ছে, মূল যে অর্থ সেটা বাধাপ্রাপ্ত। তাহলে বাধাপ্রাপ্ত হয়, যেমন উদাহরণ দেখুন তাহলে বুঝতে হবে। একটা উদাহরণ হচ্ছে কলিঙ্গ সাহসী। তাহলে কলিঙ্গ সাহসী, তাহলে আমরা যদি বলি মানে আপনি কলিঙ্গ সাহসী বলুন, বা আমরা যদি বলি যে ধরুন যে কোনো একটা উদাহরণ নিচ্ছি, যে বলছি কলকাতা হচ্ছে, মানে কলকাতা বললেন, কলকাতার সময় কী হচ্ছে যে কলকাতা অভিনেতা এরকম কিছু বললেন। তাহলে কলকাতা অভিনেতা মানে কি, কিছুই দাঁড়ানো না অর্থ, মানে কলকাতাটা কি কোনোদিন অভিনেতা হতে পারে, মানে দেখুন মূল অর্থে কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে গেছে। তখন এখানে হচ্ছে কলিঙ্গ সাহসিক। দেখুন কলিঙ্গ সাহসিক কী করে হতে পারেন বলুন, কলিঙ্গ তো একটা দেশ, এবার দেশ কোনোদিন সাহসপ্রাপ্ত হয়, দেশের মানুষ সাহসপ্রাপ্ত হতে পারে, তাই না, মানে যুদ্ধ বিগ্রহ করছে, তাই না, বা তাদের মধ্যে যে সেই সক্ষমতা রয়েছে যুদ্ধ করার, তাহলে হচ্ছে সে মানে দেশটা কিন্তু যুদ্ধে প্রবৃত্ত নয়, সেখানকার মানুষজন যুদ্ধে প্রবৃত্ত। তাহলে এই অর্থে কিছু বাধাপ্রাপ্ত হচ্ছে, এই একটা উদাহরণ। তাহলে কলিঙ্গ সাহসিক এটা নয় যে কলিঙ্গ দেশের কলিঙ্গ পুরুষ, দেখুন কলিঙ্গ যে পুরুষ সে হচ্ছে সাহসিক, এই অর্থ কিন্তু গ্রহণ হবে। আচ্ছা, আর একটা দেখুন উদাহরণ বলা হচ্ছে গঙ্গায়াং ঘোষ। তাহলে গঙ্গায়াং ঘোষ মানে কি, গঙ্গাতে ঘোষ পড়ি। এবার ধরুন গঙ্গা নদী আছে,
তাহলে গঙ্গাতে ঘোষপল্লী কোনোদিন হতে পারে? এখানে মাঝের গঙ্গা নদীর জলের মধ্যে কী করে ঘোষপল্লী হবে, তাই না? তাহলে মূল অর্থে কিন্তু তোমার ব্যবধান করছে। এটা হচ্ছে গঙ্গায়াং ঘোষ মানে হচ্ছে গঙ্গা মানে মাঝে ঘোষপল্লী নয়, গঙ্গা তটে ঘোষ আসলে। বা বলতে পারে দেখুন এখানে নিচে লিখেছি যে গঙ্গা তটে মানে গঙ্গার তীরে কিন্তু ঘোষপল্লী থাকে। তাহলে আপনাকে কিন্তু এইভাবে ঘুরিয়ে দেবে যে লক্ষণার উদাহরণ জিজ্ঞাসা করবে যে কোনটা লক্ষণা উদাহরণ, ঠিক আছে? কলিঙ্গ সাহসিকা এবং হচ্ছে দেখুন এটাও কিন্তু। এবার হচ্ছে একটা বিষয় কিন্তু মাথায় রাখবেন যে গঙ্গায়াং ঘোষে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রয়োজনমূলক লক্ষণ, ঠিক আছে? মানে লক্ষণেরও ভাগ আছে। এটা দেখুন রূঢ়িমূলক লক্ষণা যেটা হচ্ছে, ঠিক আছে, বা উপাদানমূলক লক্ষণাও বলা হয়ে থাকে, ঠিক আছে? এই যে কলিঙ্গ সাহসিকা এটাকে উপাদানমূলক লক্ষণাও বলা থাকে। আপনাকে কিন্তু এরকম জিজ্ঞেস করবে যে রূঢ়িমূলক লক্ষণা বা উপাদানমূলক লক্ষণা উদাহরণের মধ্যে কোনটি, তখন বলবেন কলিঙ্গ সাহসিকা। যদি বলেন যে প্রয়োজনমূলক লক্ষণার লক্ষণ কোনটি, তাহলে বলবেন যে গঙ্গায়াং ঘোষ। ব্যাস, তাহলে এইটুকুতেই কিন্তু আমাদের হয়ে যাবে। এইভাবেই দেখুন লক্ষণা যে আমরা পড়ছি সেই লক্ষণার আবার কী পাবো যে 4টি ভাগ পাবো এবং সেটাকেও আলাদাভাবে কিন্তু দেওয়া হয়েছে। যে কি বলছে রূঢ়িমূলক উপাদান লক্ষণা। এবং দেখুন উপাদান লক্ষণা আগেরটা বলছে উপাদান লক্ষণা, কিন্তু এটা আবার আলাদা করে ভাগ করেছে, রূঢ়িমূলক উপাদান লক্ষণা আর কি রূঢ়িমূলক লক্ষণ লক্ষণা, এরকমভাবে কিন্তু ভাগ করে চলেছে, ঠিক আছে? এবার যেহেতু ধরুন দুটো আমাদের ইম্পর্টেন্ট, সেই দুটোর ওপরে কিন্তু আমরা পড়ব। এবার বলছে দেখুন রূঢ়িমূলক উপাদান লক্ষণা কি বলছে, শ্বেত ধাবতি। তাহলে শ্বেত ধাবতি মানে কি? সাদা রঙের কিছু দৌড়াচ্ছে, এটা তো অর্থ কোনো কিছু হয় না। সাদা রঙের কী দৌড়াচ্ছে? এখানে কিন্তু কি হচ্ছে দেখুন যে শ্বেত শব্দ মুখ্যরূপে বর্ণ বোঝালেও শ্বেত নামক ব্যক্তি বোঝাচ্ছে। বা আপনি বলুন না যে শ্বেত নামক কোনো ঘোড়া দৌড়াচ্ছে, তাও ঠিক আছে, কিন্তু শ্বেত দৌড়াচ্ছে এটা বলে, তাহলে কিন্তু এখানে কোনো ব্যক্তি বোধক যেহেতু হচ্ছে না, এখানেও কিন্তু মানে মুখ্যার্থের বাধা পড়ছে, তাহলে এটা হচ্ছে রূঢ়িমূল। আর রূঢ়িমূল লক্ষণ লক্ষণা কী বলছে দেখুন, কোনতা প্রবিশন্তি। এই উদাহরণগুলোকে মাথায় রাখবেন, হ্যাঁ, এইগুলো থেকে জিজ্ঞাসা করে দেবো উদাহরণগুলো যে এটা কী ধরনের লক্ষণ, ঠিক আছে? এখানে এইভাবেই প্রশ্ন আসে এখান থেকে। তাহলে বলছে যে পুঞ্চদণ্ড প্রবেশ করছে, এর অর্থ আছে। তাহলে পুন্ত অর্থাৎ অস্ত্র দ্বারা সৈনিক বোঝানো হয়েছে। তাহলে কুন্তা প্রবিশন্তি মানে হচ্ছে কেউ অস্ত্র নিয়ে প্রবেশ করছে, ঠিক আছে? এই অর্থ গ্রহণ করছে। তেমন হচ্ছে যেমন আগের উদাহরণ মতো কলিঙ্গ সাহসিক, এরকম কিন্তু উদাহরণ আমরা পাচ্ছি। আচ্ছা, এরপরে দেখুন আমরা চলে যাব উপাদান লক্ষণ একটু বলতে, মানে যেগুলো দরকার সেগুলো আমরা বলছি, পুরোটা বলছি না। তাহলে উপাদান লক্ষণাকে আলাদাভাবে বলা হয়েছে যে যখন কোনো পদ নিজে বোধগম্য হলেও তার প্রকৃত অর্থ বোঝাতে অন্য কিছুর ইঙ্গিত করে। মানে দেখুন যখন কোনো পদ কী হচ্ছে নিজের বোধগম্য হচ্ছে, মানে নিজে বুঝতে পারছেন, কিন্তু কি তার প্রকৃত অর্থ বোঝাতে অন্য কিছু ইঙ্গিত করছে। মানে ধরুন কেউ বুঝছে যে লিখেছে, বা যে আমি ধরুন একটা উদাহরণ বলছি কিন্তু আপনি বুঝতে পারছেন না, তখন কি হচ্ছে আমি হয়তো ইঙ্গিত করছি কোনো কিছু, তখন সেটা হচ্ছে উপাদান। যেমন বলছে উদাহরণ দেখুন, যষ্টয়াহা প্রবিশন্তি। এখানে যষ্টি মানে কি লাঠি, বলছে নিজে প্রবেশ করতে পারে না, লাঠি কোনোদিন নিজে প্রবেশ করতে পারে না। তাই যষ্টি শব্দের দ্বারা বোঝানো হয়েছে যষ্টি সম্বন্ধী ব্যক্তি, মানে হাতে লাঠি নিয়ে কোনো ব্যক্তি আসছে এরকম কাউকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে যিনি লাঠি নিয়ে প্রবেশ করছেন তার ইঙ্গিত বোঝানো হচ্ছে। তাহলে এটা বোঝানো হলো কি উপাদান লক্ষণের মধ্যে। তাহলে এই উদাহরণটা ইম্পর্টেন্ট, বলবেন যষ্টয়া প্রবিশন্তি কী ধরনের লক্ষণা জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, এরপরে দেখুন লক্ষণা কাকে বলে সেটা বলা হচ্ছে যে লক্ষণা নিজস্ব অর্থ পরিত্যাগ করে অন্য অর্থ বোঝায় এবং এইভাবে বাক্যের অন্বয় তথা সম্পূর্ণ অর্থ উপলব্ধি হয়, তাকে লক্ষণা বলে। তাহলে দেখুন মূল অর্থ কি বলছে যে এখানে কি বলছে, অর্থ নিজস্ব অর্থকে পরিত্যাগ করে এইভাবে বাক্যের অন্বয় সম্পূর্ণ অর্থ উপলব্ধি হয়, সেটা হচ্ছে কি লক্ষণ। এবার দেখুন অনেক সময় হয় আমরা কি হয় যে ঘুরিয়ে কথা বলি, মানে ধরুন আপনার বাড়িতে কেউ এসেছে, এবার বাড়িতে আসার পর আপনি চান না যে সে বাড়িতে মানে যে এসছে যে আত্মীয় আপনার পছন্দ না থাকে, মানে কোনো কিছু এলেই বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞেস করে যেটা হচ্ছে আপনার পছন্দের না। তাহলে আপনি তখন বলেন যে কেন এলো, আবার এসছি, কিন্তু আপনি তখন
ঘুরিয়ে কথাটা কি বলছেন, ও আচ্ছা তুমি এসছো যেন মনে হচ্ছে স্বয়ং ভগবান আমার ঘরে উপস্থিত হয়েছে। তাহলে দেখুন এটা কিন্তু ব্যঙ্গ করলেন এই ধরনের। তাহলে মূল অর্থটাই কি করলেন, মূল অর্থটাই কিন্তু এখানে মানে দেবে দিলেন, পরিত্যাগ করলেন। তাহলে এখানে বলছে মূল অর্থকে পরিত্যাগ করা হচ্ছে, এইভাবে বাক্যের অন্বয় সম্পূর্ণ বোঝালে কি হচ্ছে, লক্ষণ। তাহলে এই প্রকারের লক্ষণাকে কী বলা হয়, জহৎ স্বার্থাও বলা হয়। ঠিক আছে, তাহলে জিজ্ঞেস করবে এই ধরনের লক্ষণাকে আর কীভাবে অভিহিত করা হয়, তাহলে বলবে জগৎ স্বার্থা। আচ্ছা, এবার যে ব্যঞ্জনা যে জিনিসটা ওরিজিনালি বললাম, সেখানে ব্যঞ্জনা নিয়ে আর আলোচনা করছি না। এবার ব্যঞ্জনের প্রকৃতি দেখুন, প্রকারভেদ। তাহলে ব্যঞ্জনা যেটা হচ্ছে, ব্যঞ্জনা প্রকারভেদ। তাহলে বলছে দুই প্রকারের ব্যঞ্জনা হয়, একটা হচ্ছে শাব্দিক ব্যঞ্জনা, একটা হচ্ছে আর্থি ব্যঞ্জনা। তাহলে হচ্ছে এই যে এবার এখানে হচ্ছে শাব্দিক ব্যঞ্জনা কী, আর্থি ব্যঞ্জনা কী, এটা না জানলেও হবে। ঠিক আছে, সেখানে আলোচনা করছি না, কারণ আপনাকে শুধুমাত্র জিজ্ঞেস করবে ব্যঞ্জনা কয় প্রকার, বলবেন যে শাব্দিক ব্যঞ্জনা আর আর্থি। এবার শাব্দিক ব্যঞ্জনাকেও আবার দুই প্রকারের ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অভিধামূলা ব্যঞ্জনা, একটা হচ্ছে লক্ষণামূলা ব্যঞ্জনা। এবার এইটা একটু বুঝতে হবে। ঠিক আছে, যে অভিধামূলা ব্যঞ্জনা কী আর লক্ষণামূলা ব্যঞ্জনা কী। তাহলে বলছে দেখুন, যখন সংযোগ ইত্যাদির সাহায্যে বহুবচনযুক্ত শব্দের একটা নির্দিষ্ট অর্থ নির্ধারিত হয়ে যায় এবং সেই নির্ধারিত অর্থ থেকেই সেই শক্তির মাধ্যমে অন্য একটি অর্থের জ্ঞান হয়, তাকে অভিধামূলা হয়, অভিধামূলা ব্যঞ্জনা বলছে। ঠিক আছে, তাহলে অভিধামূলা ব্যঞ্জনা সহজ কথাই দেখুন কি বলছে, যে এমন একটি শব্দ আপনি ধরুন প্রয়োগ করছেন, তাহলে যখন সংযোগ ইত্যাদির সাহায্যে বহুবচনযুক্ত শব্দের একটি নির্দিষ্ট অর্থ নির্ধারিত হচ্ছে, বহুবচনযুক্ত শব্দ বলছেন এবং সেটা একটা কি হচ্ছে, নির্ধারিত কোনো অর্থ প্রকাশ পাচ্ছে, তখন সেটা কি হচ্ছে, যেমন হচ্ছে অভিধামূলক। আমি যদি বলি ধরুন বহুবচন, আমি যদি বলি মনুষ্য, এই মনুষ্য বলতে বহুবচন বলছে, একজনকে বলতে মনুষ্য বলছি না, মনুষ্য জাতি গোটার জ্ঞান হচ্ছে, তাহলে সেটা হচ্ছে অভিধামূলক। ঠিক আছে, তারপরে ধরুন হচ্ছে যে আপনি যদি বলেন বৃক্ষ সমূহ, তাহলে বৃক্ষের জ্ঞান হচ্ছে, এরকম এগুলো কি বলছে, অভিধামূলক। আর লক্ষণামূলক দেখুন কি বলছে, যে অর্থ উপলব্ধির জন্য লক্ষণা নামক শব্দশক্তির আশ্রয় নেওয়া হয়, সেটা কী হচ্ছে, সেই লক্ষিত অর্থের মধ্য দিয়ে প্রয়োজন প্রকাশিত হয়, সেটাকেই লক্ষণামূলক ব্যঞ্জন। উদাহরণ দেখুন দেওয়া হচ্ছে, সেই একই উদাহরণ, যে গঙ্গায়াং ঘোষা। ঠিক আছে, তাহলে এখানে দেখুন মূলত যে যেগুলোর আপনার ওই কী বলবো লক্ষণ আছে কোনো কিছু, সেই লক্ষণ এক লাইন যেগুলো তো আছে, যেগুলো নেই সেগুলো তো মনে রাখার দরকার নেই, যেগুলো তো আছে সেগুলো হচ্ছে মনে রাখবেন, আর উদাহরণ মনে রাখবেন, কারণ এইগুলো থেকেই যদি এই ধরনের মানে করে ফেলেন তাহলে কিন্তু মানে এখান থেকে আসবে, তার থেকে বেশি ডিপলি প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয় না। এরপরে দেখুন আর্থি ব্যঞ্জনা বিষয় করে। আর্থি ব্যঞ্জনাটা বলছে, আর্থি ব্যঞ্জনা হলো বক্তা শ্রোতা বাক্য কাকু মানে যে স্বরে ওঠানামা ভঙ্গি আর কি, এবং চেষ্টা ইত্যাদি উপাদানের বিশেষত্বের কারণে যে শব্দশক্তি প্রধান অর্থ ছাড়াও অন্য একটি অর্থ প্রকাশ করে, তাহলে সেইটাকে কি বলছে, যে আর্থি ব্যঞ্জনা। আচ্ছা, এখানে দেখুন আর্থি ব্যঞ্জনা সম্পর্কে লেখা আছে যে গাতা আস্তা মার্কা। এবার দেখুন এগুলো আমি পুরোটা পড়ছি না, পুরোটা আপনারা পড়ে নেবেন, আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। ঠিক আছে, যে আমি যদি বলি যে সূর্য অস্ত গেছে, এবার সূর্য অস্ত গেছে এটা না বলে আমি বললাম যে 6টা বাজছে, সন্ধ্যে 6টা বাজছে। এবার আপনি মানে কি হচ্ছে, যে ধরুন 4-5টে বাচ্চা একটা মাঠের মধ্যে খেলছে, তাদেরকে বলছে কী করছে, 6টা বেজে গেল, তখন বলছে এ মা 6টা বেজে গেল, তো একজন কী ভাবছে, যে আমার তো পড়া আছে, আমার তো টিউশন পড়তে যাওয়ার আছে, মানে তখন অর্থের কীভাবে বোধ হচ্ছে, এক একজনের এক এক রকম বোধ হবে, সেটা হচ্ছে কি আর্থি ব্যঞ্জনের মূল বক্তব্য। ঠিক আছে, তো আবার কার মনে হলো আরে যা আজকে তো মা নেই, সন্ধে লেগে গেলো, 6টা বেজে গেলো, তো তোমাকে সন্ধে দিতে হবে কি, কারোর মনে হলো যে আচ্ছা এই সময় আমাকে তো হোমওয়ার্ক করার টাইম। তো দেখুন বিভিন্ন জনের বিভিন্ন এই কেউ বললো যে আমার সময় আমাকে তো বাবা এই সময় আমার বাবার সাথে যেতে বলেছিল, কোনো কাজ আছে, তাহলে বিভিন্ন জনের বিভিন্ন জন অর্থ প্রকাশ করছে একটা শব্দের দ্বারা। ঠিক আছে, তাহলে সেটাকেই বলছে আর্থিক ব্যাখ্যা। এবার দেখুন এখানে এরকমই একটা উদাহরণ দেওয়া আছে, এটা ডিটেলস ব্যাখ্যা আছে, এটা পড়ে। আচ্ছা, অভিধা লক্ষণা ওইগুলো একই রকমভাবে আছে বলে আর বলছি না, একটু দেখে নেবেন, ওগুলো উদাহরণ নিয়ে দিয়েছি।
আচ্ছা, এবার গুণ সম্পর্কে একটু দেখি। তাহলে হচ্ছে গুণ যে সমূহ, সেটা হচ্ছে যে গুণ কয় প্রকার। দেখুন এটা হয়তো দেবে, তার বেশি কিছু দেবে না এখান থেকে, ঠিক আছে, যে মাধুর্য গুণ, অজগুণ আর প্রসাদ গুণ। তাহলে এই তিনটে হচ্ছে মূল গুণ রূপে প্রসিদ্ধ, ব্যাস। এবার হচ্ছে যদি এখান থেকে দেয়, তাহলে এই যে লক্ষণটা একটু জাস্ট দেখে রাখবেন, মুখস্থ করার দরকার নেই। যদি দিয়েও দেয় তাহলে যেন লাইনটা থেকে বুঝতে পারেন এটা কি হচ্ছে, যে এটা অজগুণের লক্ষণ বা এটা হচ্ছে মাধুর্য গুণের লক্ষণ, ঠিক আছে। তো এগুলো জাস্ট দেখবেন, এখান থেকে আর এমনি কিছু প্রশ্ন হবে না। আচ্ছা, এবার দেখুন আমাদের গুণ হয়ে গেল, এবার রীতি পড়তে। রীতিটা পড়লে কি হচ্ছে, আমাদের এই যে আজকের যে টপিকটা রয়েছে সেই টপিকটা কিন্তু কাব্য দীপিকার সম্পর্কে কিন্তু শেষ হয়ে যাবে, মোটামুটি পরীক্ষার জন্য রেডি হয়ে যাবে আপনাদের। তাহলে দেখুন আপনাদের কিন্তু যে কোনো, যারা ধরুন যে কোনো পরীক্ষার জন্য বসছেন, এর মানে কোনো কিছু রীতি কিন্তু জিজ্ঞেস করে যে এই কাব্যের কী রীতি, তাই না? কেউ বলে বৈদর্ভী, কেউ বলে পাঞ্চালী। তো সেই বৈদর্ভী রীতি, পাঞ্চালী রীতি, এই জিনিসগুলো কী? তবে দেখুন এখানে বলা হয়েছে যে রীতি, আচার্য বিশ্বনাথ বলেন যে পদ সংঘটনাকে রীতি বলে। যেমন দেহে অঙ্গ প্রত্যঙ্গের দিকে বিন্যাস থাকে, তেমন হচ্ছে পদের যে সংগঠন, সেই সংগঠনাকে রীতি বলা হয়। এবার বৈদর্ভী রীতি কী বলছে, মাধুর্য প্রকাশকারী বর্ণসমূহ দ্বারা গঠিত ললিত কল্পনাপ্রবণ অধিক সমাস বর্জিত বা ছোট ছোট সমাসযুক্ত পদকে বা যুক্ত রচনাকে বৈদর্ভী রীতি। তাহলে দেখুন আপনি ধরুন কোনো গ্রন্থ পড়ছেন, সে লাইনটাতে পেলেন কি বেশি সমাসবদ্ধ পেলেন না, মানে সমাসবদ্ধ পদ নেই বললেই চলে, খুবই কম, ছোট ছোট থাকলেও খুব ছোট ছোট সমাসবদ্ধ, এবং যেটা শুনতে কি হচ্ছে মধুর্য প্রকাশকারী, এবং যেটা মনে হচ্ছে ললিত ছন্দের মতো চলছে, ঠিক আছে, সেটা হচ্ছে বৈদর্ভী রীতির মধ্যে পড়ছে। এবং উদাহরণ দেওয়া হচ্ছে কুমার সম্ভবের, যে এরকম এইবার আপনি বেঁচে থাকা আত্মীয় স্বজনদের উপকারার্থ কার্য সম্পন্ন করুন, এই অসহায় আমাকে অগ্নিতে দাহ করে আমার স্বামীর সান্নিধ্যে পৌঁছুন। জাস্ট এখানে একটা ছোটো উদাহরণ দিয়েছি, উদাহরণ দেবে না এখান থেকে, জাস্ট একটা ছোট দিয়ে রেখেছি। তো আপনার মাথায় রাখবেন যে রীতি হচ্ছে তিন প্রকার। বৈদর্ভী রীতি মানে আপনার কাছে দিতে পারে যে সমাস, মানে ছোট ছোট সমাসযুক্ত রীতিকে কী রীতি বলা হয়, এই ধরনের প্রশ্ন হয়, ঠিক আছে। তখন কী বলবেন যে এটাকে তো বৈদর্ভী রীতি বলা হয়, ঠিক আছে। আর গৌড়ীয় রীতি কী দেখুন, তাহলে গৌড়ীয় রীতি বলছে যে ওজো গুণ প্রকাশকারী কঠোর বর্ণের সাহায্যে রচিত এবং সমাস বহুল, প্রচুর মানে প্রচুর শব্দ থাকবে এবং অলঙ্কারযুক্ত, তাহলে সেটা হচ্ছে গৌড়ীয় রীতি। গৌড়ীয় রীতির মধ্যে কী হচ্ছে, খুব কমই কিন্তু মানে কাব্য মোটামুটি থাকে, মানে কাব্য রচনা গৌড়ীয় রীতিতে কিন্তু খুব কম, ঠিক আছে। তাহলে দেখুন আমাদের যে মূলত বিষয়টা বোঝানো হচ্ছে যে যে কাব্যের যে রীতি, সেই রীতির মধ্যে আমরা পেলাম যে গৌড়ীয় রীতি পেলাম, আর কি পেলাম, আর পেলাম এখানে বৈদর্ভী রীতি, ঠিক আছে। তাহলে এই দুটো রীতি, যেটা একটা হচ্ছে দেখুন সমাসবদ্ধ, মানে সমাসপদ থাকবে না, খুব ছোটো ছোটো সমাস মধ্যে থাকবে, আর একটা হচ্ছে সমাস বহুল, যে সমাসের প্রয়োগ খুব বেশি, ঠিক আছে, অলঙ্কারযুক্ত, কঠোর, শব্দগুলো ধরুন কঠোর, সেটাকেই বলছে কী বলছে এখানে কিন্তু গৌড়ীয় রীতি বলা হচ্ছে। এবার আর একটা রীতি রয়েছে যেটা হচ্ছে পাঞ্চালী রীতি, কিন্তু আপনাদের যে কাব্য দীপিকা গ্রন্থ রয়েছে সেখানে কিন্তু এর উল্লেখ নেই। যেহেতু উল্লেখ নেই সেহেতু কিন্তু আমি এটা পড়াচ্ছি না, মানে এটা পড়ার দরকারও নেই। কিন্তু ধরুন আপনাকে মানে জিজ্ঞাসা হয়তো করবেও না, কিন্তু যদি বলে যে কয়টি রীতির, এরকম প্রশ্ন করতে পারে যে কাব্য দীপিকা গ্রন্থে কয়টি রীতির উল্লেখ আছে, তাহলে কিন্তু দুটো রীতিরই উল্লেখ করবেন। কারণ কিন্তু মূলত রীতি হচ্ছে তিন প্রকার কিন্তু, ঠিক আছে, যে বৈদর্ভী, গৌড়ী আর পাঞ্চালী। কিন্তু আমরা যেহেতু এখানে সেই টপিকটা নিয়ে আলোচনা নেই, মানে এইটুকুর মধ্যেই দিয়েছে, দুটো রীতিকেই আলোচনা করেছে, তাই আমরা বলবো যে এই অনুসারে দুটো রীতিকেই কিন্তু প্রাধান্যতা দেওয়া হয়েছে। তাহলে দেখুন এটুকুই মোটামুটি ছিল বিষয়টা আজকে। আর আমাদের একটা টপিক আছে, সেটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলা। ওটা হয়ে গেলে মোটামুটি সাহিত্যের যা পার্ট আছে পুরো যে টেক্সচুয়াল যেগুলো, সেগুলো সবই শেষ হয়ে যাবে। আর এইদিকে শুধুমাত্র ধরুন অলঙ্কার রয়েছে, আর আমাদের ব্যাকরণগুলো শুরু করবো, ব্যাকরণটা হয়ে গেলে মোটামুটি আমাদের সিলেবাসটা হয়ে যাবে। আর ছোটোখাটো যেগুলো রয়েছে, যেমন রামায়ণ, মহাভারত, এরকম ছোটো ছোটো টপিক রয়েছে, সেগুলো আমি নোটস দিয়ে দেবো, মানে সেগুলো পাঠিয়ে দেবো, সেগুলো মানে আলাদা করে পড়ার দরকার নেই। কারণ ধরুন কয়টি কাণ্ড রয়েছে, সেখানে কী কী চরিত্র রয়েছে, এগুলো আর আলাদা করে কী পড়ানো হয়েছে, মানে সেগুলো তো এক্সট্রা ক্লাস দরকারই নেই, আমি নোটস দিয়ে দেবো, এগুলো আপনারা দেখে নেবেন। আর মোটামুটি ধরুন যে গ্রামারটা নিয়ে এরপর থেকে মানে আর দুটো ক্লাস হয়তো এমনি হবে, তারপরে আমরা গ্রামার
মানে দুটো ক্লাস হওয়ার পরে গ্রামারটা আমরা শুরু করব। আচ্ছা দেখুন, এটার মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে বলুন। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে এটুকুই থাকছে। যদি কোনো সমস্যা থাকে পরে পড়ে, মানে যেহেতু ধরুন পুরোটা তো বললাম না, যেগুলো ধরুন ইম্পর্টেন্ট সেগুলোই বললাম, সেগুলোকে মার্ক করে নিয়ে পরবর্তীকালে আপনারা দেখে নেবেন, যে পড়ে নেবেন। যদি কোনো অসুবিধা হয় তখন কিন্তু সেটা ইনবক্স করবেন, আমি সেই বিষয়ে বলে দেবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এটুকুই থাকলো। শুভরাত্রি।